পরদিন সকাল হতেই ভীমা আর লক্ষণ ভোলা আর পদ্মাকে দড়ি দিয়ে বেঁধে রাজদরবারে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। দাদা, আমাদেরকে ছেড়ে দাও, আমরা তো কিছুই ভুল করিনি বলো। চুপ কর, এখন মহারাজের সামনেই তোর বিচার হবে। আজ এমন শাস্তি হবে যাতে জীবনে আর আমাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারিস। আমরা কোনো অন্যায় করিনি, আমরা শুধু আমাদের নিজের অংশ নিয়েই কাজ করেছি। দেখছিস ভাই লক্ষণ, চুরি করে আবার উল্টো কথা বলছে। কিছুক্ষণ পর সবাই এসে পৌঁছালো রাজা মহারাজের বিশাল দরবারে। দরবারে উপস্থিত ছিল মন্ত্রী, সৈন্য, গ্রামবাসী এবং গ্রামের মুখিয়াও। মহারাজ, গ্রাম চন্দ্রনগর থেকে একটি পারিবারিক বিবাদের মামলা এসেছে। তাদের সামনে আনা হোক। সৈন্যরা ভোলা, পদ্মা, ভীমা ও লক্ষ্মণ রাজার সামনে দাঁড় করিয়ে দিল। বলো, তোমাদের মধ্যে বিবাদটা কি নিয়ে? মহারাজ, আমরা 3 ভাই, আমাদের বাবার সম্পত্তি ভাগাভাগি হয়েছিল, কিন্তু এই ছোট ভাই ভোলা আর তার স্ত্রী পদ্মা আমাদের সর্বনাশ করে দিয়েছে। কি করেছে তোরা? মহারাজ, প্রথমে ওরা আমাদের ক্ষেতের মের ভেঙে দিয়েছে, ফলে সব ফসল নষ্ট হয়ে গেছে। তারপর আমাদের আম গাছ কেটে ফেলেছে। আমরা ন্যায় চাই মহারাজ। এ কি সত্যি? মহারাজ, আমি দেখলেন তো মহারাজ, ও নিজেই স্বীকার করতে যাচ্ছে। চুপ, এই দরবারে একসঙ্গে একজনই কথা বলবে। এবার ছোট ভাই ভোলা বলুক। মহারাজ, আমি ছোট মানুষ, আমি মিথ্যা বলবো না। হ্যাঁ, আমরা মেড় ভেঙেছি আর গাছের শিকড়ও কেটেছি, কিন্তু তার আগে আপনি আমাদের ভাগাভাগির কথাটা তো শুনুন। ঠিক আছে, সব খুলে বলো। ভোলা কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল। মহারাজ, আমাদের বাবা রেখে যাওয়া ছিল 2টি চাষের জমি আর একটি মেড়। আমার বড় দাদা বলল একটা জমি সে নেবে, আর একটা জমি আমার মেজো ভাই নেবে, আর আমাকে মেড়টা দিয়েছে। তারপর একটা আম গাছ ছিল, তাতে 2টি ডাল ছিল। সেই 2টি ডাল 2 ভাই ভাগাভাগি করে নিয়ে নিল, আর আমার ভাগে শুধু শিকড় দিল। তারপর একটা 4 ঘরের বাড়ি ছিল, 2টি ঘর বড় ভাই নিল, 2টি ঘর মাঝের ভাই নিল, আর খড়ের ছাদরা আমার ভাগে দিল। তারপর সব ভালো টাকা পয়সা ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিল, আর আমাকে দিল শুধু 4টা পুরনো কয়েন। দরবারে উপস্থিত সবাই এ কথা শুনে ফিসফিস করতে লাগলো। এ তো একেবারে অন্যায়, এমন বন্টনও হয় নাকি? ভীমা, লক্ষ্মণ, ভোলা যা বলছে তা কি সত্যি? মহারাজ, আগে হ্যাঁ, কিন্তু আমরা তো শুধু বড় হিসেবে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি শুধু জিজ্ঞেস করেছি সত্যি কিনা। হ্যাঁ, সত্যি মহারাজ। তাহলে এবার বলো, তোমরা কেন মেড় ভেঙেছ আর গাছ কেটেছ? মহারাজ, আমি বলছি। বল নারী। মহারাজ, যে মেয়েটা ওরা আমার স্বামীকে দিয়েছে সেটা কি তার নিজের অংশ নয়? হ্যাঁ, ভাগ যদি তাকেই দেওয়া হয়ে থাকে সেটা তারই অংশ। তাহলে সে তার নিজের মেয়ের রাখবে না ভাঙবে, সেটা কি তার নিজের অংশ নয়? কথা ঠিক। আর যে আম গাছের শিকড় আমার স্বামীকে দেওয়া হয়েছে সেটা কি তার নিজের নয়? হ্যাঁ, সেটাও তারই। তাহলে সে তার নিজের শিকড় রাখবে না কাটবে, সেটাও তো তার অধিকার মহারাজ। পদ্মার এই কথা শুনি পুরো দরবারে নীরবতা নেমে এলো। মহারাজ, নারীটি যুক্তির কথা বলেছে। ভীমা, লক্ষ্মণ, তোমরা যখন বাড়ির ছাদ ভোলাকে দিয়েছিলে তখন কি তোমরা তাকে ঘরে থাকতে দিয়েছিলে? না মহারাজ। কেন? আমরা বলেছিলাম ওর অংশ শুধু ছাদে। মূর্খ, ছাদ কি হাওয়ায় ভাসে?
ঘর ছাড়া কি ছাদ দাঁড়িয়ে থাকতে পারে? যার ছাদ তার ঘরের ওপরও অধিকার আছে। দরবারে উপস্থিত সবাই রাজামশাইয়ের বিচার শুনে হাততালি দিতে লাগলো। আর ওই 4টি পুরনো কয়েন কোথায়? মহারাজ, এগুলো আমার কাছেই আছে। ভোলা কাঁপা হাতে তার গামছা থেকে সেই 4টি পুরনো কয়েন বের করে রাজার সামনে রাখল। মন্ত্রী, কয়েনগুলো আমাকে দাও। রাজা কয়েনগুলো হাতে নিয়ে খুব মন দিয়ে দেখতে লাগলেন। এ কি? এ তো সাধারণ কয়েন নয়। মহারাজ, আপনি কি এগুলো চিনতে পেরেছেন? হ্যাঁ, এগুলো বহু প্রাচীন রাজকোষের বিরল মুদ্রা। এগুলো এখনকার বাজারে না চললেও এগুলোর মূল্য অমূল্য। দরবারে সবাই অবাক হয়ে গেল। কি বলছেন মহারাজ? ওই 4টে পুরনো কয়েন এত দামি? শুধু দামি নয়, এগুলো রাজ্য ঐতিহ্যের অমূল্য নিদর্শন। প্রতিটি সিক্কার দাম একটি বড় জমির চেয়েও বেশি। ভীমা আর লক্ষণের মুখ এক নিমিষে শুকিয়ে গেল। এই গ্রামে কি কেউ আছে যে ভোলার কষ্টের কথা জানে? জি মহারাজ, আমি জানি। সামনে এসো। মহারাজ, সব কথাই সত্যি। ভোলাকে তার ভাইরা প্রায় কিছুই দেয়নি, উল্টো তাকেও তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর থেকে ওরা আমার খেতে মজুরি করে খাচ্ছিল। সব পরিষ্কার হয়ে গেল। শোনো, আমার বিচার। সবাই চুপ হয়ে গেল। প্রথমত, এই বন্টন ছিল অন্যায়, লোভী এবং প্রতারণাপূর্ণ। দ্বিতীয়ত, যা ভোলার ভাগে দেওয়া হয়েছিল তার ওপর পূর্ণ অধিকার ভোলারই ছিল। তাই মেয়ের ভাঙার জন্য ভোলা বা পদ্মা দোষী নয়, শিকড় কাটার জন্য তারা দোষী নয়। মহারাজ, এটা কিন্তু অন্যায়। চুপ! অন্যায় তো তোমরাই করেছো। আমার আদেশ, বাড়ির অর্ধেক অংশ তাৎক্ষণিকভাবে ভোলা ও পদ্মাকে ফিরিয়ে দিতে হবে। একটি সম্পূর্ণ চাষের জমি ভোলার নামে লিখে দিতে হবে। আমগাছের ক্ষতিপূরণ হিসেবে ভীমা ও লক্ষ্মণ ভোলাকে 10টি নতুন ফলের গাছ দেবে। ভোলা ও পদ্মাকে বাড়ি থেকে বের করে দেওয়া এবং প্রতারণা করার অপরাধে ভীমা ও লক্ষ্মণ গ্রামের সবার সামনে ক্ষমা চাইতে হবে। আর যদি ভবিষ্যতে ওরা আবার ভোলার সঙ্গে অন্যায় করে তাহলে তাদের কারাগারে পাঠানো হবে। যেমন আদেশ মহারাজ। ভীমা আর লল্লন ভয়ে কাঁপতে লাগলো। ভোলা, আমাদের ক্ষমা করে দে ভাই, আমার বড় ভুল হয়ে গেছে। আমরা লোভে পড়ে অনেক বড় ভুল করেছি। তোমরা যখন আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে তখন কি একবারও আমার কথা ভেবেছিলে? লোভের শেষ সব সময় খারাপ হয়। ভোলা, তুমি সৎ, সহনশীল আর ধৈর্যশীল, আর তোমার স্ত্রী পদ্মা খুবই বুদ্ধিমতী। এই 4টি বিরল কয়েন আমি রাজকোষে সংরক্ষণ করব। এর বিনিময়ে তোমাকে আমি দেব অনেক স্বর্ণমুদ্রা, 2টি গরু, একটি নতুন বাড়ি এবং একটি উর্বর জমি। মহারাজ, আপনার এই দয়া আমি জীবনে ভুলতে পারবো না মহারাজ। মহারাজ, আপনি শুধু বিচারই করেননি, একটা ভাঙা জীবনকে নতুন করে গড়ে দিলেন। এরপর থেকে ভোলা আর পদ্মা সুখে শান্তিতে থাকতে লাগল। তারা পরিশ্রম করত, সততার সঙ্গে জীবন কাটাত আর সকলের প্রিয় হয়ে উঠল। অন্যদিকে ভীমা আর লল্লন তাদের লোভের শাস্তি পেল এবং সারা জীবন নিজেদের ভুলের জন্য অনুতপ্ত রইল। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্যায় করে কেউ কখনো সুখে থাকতে পারে না। যে যেমন কাজ করে সে তেমন ফলই পায়। বুদ্ধি, ধৈর্য আর ন্যায়ের জয় একদিন না একদিন হবেই।